অ্যাট দ্য সেম টাইম তখন তোমার ৩ টে কন্যা তুমি তখন বললে। তো এই দুটোকে কি করে ম্যানেজ করেছো? আর আমার মেয়ে আর হাজবেন্ড যদি একসঙ্গেই আমার হেল্প চায়, তখন আমার মনে হয় যে আগে আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে নিই। হ্যাঁ, কারণ আমার মেয়ে আমি না করলেও ও করে নিতে পারবে। আমার হাজবেন্ড হয়তো ওটা করে থাক, চলে যাবে আর কি। তোমার মা হিসেবে কি মনে হয় যে মেয়ের কোন গুণগুলো মানে একজন অভিনেত্রীর থাকা প্রয়োজন এবং সেই গুণগুলো রয়েছে মেয়ের মধ্যে? ও ন্যাচারালি ভীষণ ভালো অ্যাক্ট্রেস। ওর তো কখনো মানে শিখতে যায়নি কখনো, কিন্তু ও খুব ভালো অভিনয় করে, যেটা আমাকে খুব মুগ্ধ করে। সুতরাং আসল কোয়ালিটিটাই যখন ওর রয়েছে, আমার কখনো ওকে বলার দরকার নেই যে তুমি এই প্রফেশনটা ছেড়ে অন্য কিছু করো। এত সিনেমায় কাজ করেছো, তোমার পছন্দের কাজ করার সিনেমাগুলো কোনটা? চিরঞ্জিত দা, তাপস পাল এবং প্রসেনজিৎ, এই তিনজনের সঙ্গেই তো ম্যাক্সিমাম কাজ করেছি। তিনজনই আমার খুব প্রিয়। এখন তো অনেক অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে আসছেন বা এসেছেন, তোমার কাছে কখনো অফার আসেনি? এসছে। তুমি কখনো ভাবোনি সক্রিয় রাজনীতিতে আসবে? আমাকে দিয়ে হবে না। কেন? আমার মনে হয় রাজনীতি করার জন্য অন্যরকম একটা মানসিক দিক থাকা দরকার। আচ্ছা, প্রফেশনাল লাইফ এবং মাদারহুড কিভাবে ম্যানেজ করেছো? কারণ তুমি নাচের মধ্যে, অভিনয়ের মধ্যে রয়েছো এবং অ্যাট দ্য সেম টাইম তখন তোমার ৩ টে কন্যা তুমি তখন বললে। তো এই দুটোকে কি করে ম্যানেজ করেছো? আমি সবকিছুকে না সমানভাবেই প্রায়োরিটি দিই, জানো তো? মানে একজন মা যেমন মানে তার সমস্ত সন্তানকে সমানভাবেই ভালোবাসতে পারেন, আমিও পারি। হ্যাঁ, এবারে হয়তো অনেক সময় কি হয়, একটু তো ধরো আমার মেয়ে যদি কোনো অসুবিধায় পড়ে, তখন তো মেয়ের সুবিধেটা করে দেওয়াটা সেটা আমার কাছে সবার আগের দায়িত্ব। ট্রু। হ্যাঁ, এবার আমার মেয়ে আর হাজবেন্ড যদি একসঙ্গেই আমার হেল্প চায়, তখন আমার মনে হয় যে আগে আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে নিই। হ্যাঁ, কারণ আমার মেয়ে আমি না করলেও ও করে নিতে পারবে। আমার হাজবেন্ড হয়তো ওটা করে থাক, চলে যাবে আর কি। তো ওকে। আমি সেটা করে মানে দেওয়ার প্রায়োরিটিটা তোমাকে বেছে নিতে হয়। বেছে নিতে হয়। হ্যাঁ, সেটা সব ক্ষেত্রেই। ধরো আমার যদি কোনো একটা সিরিয়াস কিছু থাকে, মানে সিরিয়াস বলতে শোর কথাটাই বলছি আমি। হ্যাঁ, তখন আমি বলেই দিই যে, "এ কটা দিন কিন্তু আমি খুব ব্যস্ত। তোমরা কিন্তু একটু বুঝে শুনে সামলে নিও।" হ্যাঁ? এবং ওরা যে একদম কেউ কিছু পারে না সেটা না। বিশেষ করে কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে। মানে আমি তো দুজনকেই মানুষ করে দিয়েছি কোভিডের সময়। হ্যাঁ, তো সবাই ওরা স্বাবলম্বী। সবাই স্বাবলম্বী এখন। তো মানে কারণ তখন তো কোনো হেল্পরা আসতে পারছে না। তো তখন তো আমরা সবাই মিলেই করছি। তো তাতে আমি জানি যে আমি যদি নাও থাকি, আমার মেয়ে পারবে। কিন্তু আমার হাসব্যান্ড তখন ফার্স্ট প্রায়োরিটি পেয়ে যায়। ওকে তখন সেটা করে দিই। এই আরকি, এভাবেই চলে। ম্যানেজ হ্যাঁ, করো। ব্যালেন্স করি। আচ্ছা, তোমার কি মনে হয় অ্যাজ আ মাদার, মানে যেহেতু মেয়ে অভিনয়ে রয়েছে এবং এখন তো একটা ইয়েতে লিড রোলে অভিনয় করছে, বেশ কয়েকটা ওর সিনেমা, ওয়েব সিরিজ পছন্দ করেছে মানুষজন, অভিনয় পছন্দ করেছে এবং সকলেই দেখতে চায়, একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। তোমার মা হিসেবে কি মনে হয় যে মেয়ের কোন গুণগুলো মানে একজন অভিনেত্রীর থাকা প্রয়োজন এবং সেই গুণগুলো রয়েছে মেয়ের মধ্যে? ও ন্যাচারালি ভীষণ ভালো অ্যাক্ট্রেস। ওর তো কখনো মানে শিখতে যায়নি কখনো, কিন্তু ও খুব ভালো অভিনয় করে, যেটা আমাকে খুব মুগ্ধ করে। সুতরাং আসল কোয়ালিটিটাই যখন ওর রয়েছে, আমার কখনো ওকে বলার দরকার নেই যে তুমি এই প্রফেশনটা ছেড়ে অন্য কিছু করো। এটা তো একটা মানে মা সরস্বতীর আশীর্বাদ। খুব ভালো অভিনয় করে, গাইতে পারে, নাচতে পারে। তার মানে ওর এই আর্টিস্টিক ব্রিলিয়েন্সটা ওর মধ্যে রয়েছে। হুম, হুম। আরেকটা হচ্ছে যে আমি ওকে হাতে ধরে খুব একটা কিছু শেখাইনি, কিন্তু আমি যদি ছেড়ে চলে যাই, আমি দেখেছি কাজটাও কমপ্লিট করে রাখে। তার মানে ও আমাকে ফলো নিশ্চয়ই করে, পেরেছে। ট্রু। ধরো আমি একটা ফ্লাওয়ার ভাস সাজাচ্ছি,
আমি যেমন একটু যেভাবে সাজাতে ভালোবাসি, একটু 3 স্টেপে সাজানো বা কিছু এরকম। তো আমি দেখেছি ওটা পারে। মানে আমি ছেড়ে চলে গেছি, কেউ ডেকেছে বা আমি হয়তো কিছু করতে গেছি, কুকিং করতে গেছি। আমি এসে দেখি ওটা করে রেখেছে। মানে সেটা তোমার পছন্দ সেটা হয়েছে। আমার পছন্দ হয়েছে। বা ধরো আমি সাজালাম, সেটা আমি কোথায় রাখবো আমি বলিও নি। মানে একই ভাসটা ওই ভাসটাই এই টেবিলেই এভরি টাইম থাকবে তার তো কোনো মানে নেই। ওই ভাসটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় যেতে পারে, অন্য জিনিসটা এখানে আসতে পারে। সেটা দেখি ও ঠিক ও যেখানে গিয়ে রাখলো, আমার পছন্দ হলো যে হ্যাঁ, ঠিক জায়গায় রেখেছে কিন্তু। তো এগুলো আছে। বা আমাকে অনেক সময় ও বলেও যে, "মাম্মা এখানে এত বড় গাছটা ভাল লাগছে না। একটু হাইটটা কমিয়ে দাও।" মানে এই সেন্সগুলো তো ওর মধ্যে আছে। তো ও ঘরে বাইরে সব জায়গাতেই কিন্তু উম, যে আর সে একটা ভীষণ ওয়েল বিহেভড, খুব যেটা তোমার এবং তোমার হাজবেন্ড দুজনের কাছ থেকেই পেয়েছে। আমি এটা বাবার কাছ থেকে পেয়েছি। ওকে। হ্যাঁ, আমি আবার ভীষণ সত্যি কথাটা একদম সোজা সাপটা বলে দিতে পারি। হুম। হ্যাঁ, তাতে হয়তো সে দুঃখ পেলেও ওই আবার গিয়ে সরি বা বলে বা তাকে বুঝিয়ে যে তুমি দুঃখ পেও না, সত্যি কিন্তু এটা তোমার ভুল বা এটা আমি বলতে পারি। কিন্তু আমার মেয়ে ওরকম নয়। ও খুব ভেরি ওয়েল বিহেভড। ওটা ওর বাবার পেয়েছে। হুম। এবারে তোমার অভিনয়ের সময়ে ফিরে আসি। বেশ কিছু জনপ্রিয় সিনেমা, তার মধ্যে দু একটার কথা তুমিও বলেছো। তারপরে তুফান, পাপ হুম। পুণ্য। তুফান আমার একদম প্রথম দিককার সবচেয়ে হিট ছবি। হুম হুম। হুম। এবং তারপরে আপন আমার আপন হুম। বা আরো বেশ কিছু সিনেমা রয়েছে। এত সিনেমায় কাজ করেছো, তোমার পছন্দের কাজ করার সিনেমাগুলো কোনটা? মানে করে তখন খুব মজা পেয়েছো, তোমার যার সঙ্গে জুটি বেঁধেছিলে সেই জুটি তোমার খুব ভালো লেগেছে, কাজ করে ভালো লেগেছে? আমার নায়করা চিরঞ্জিত দা, তাপস পাল এবং প্রসেনজিৎ, এই তিনজনের সঙ্গে তো ম্যাক্সিমাম কাজ করেছি। তিনজনই আমার খুব প্রিয়। তিনজনকেই আমি, এদের তিনজনের আমি খুব ফ্যান। মানে ওরা তো তখন স্টার। তো আমি যাদের ফ্যান তাদের সঙ্গে আমি কাজ করতে পারছি, এটা তো আমার কাছে একটা দারুণ প্রাপ্তি। হ্যাঁ, তো আমার তিনজনকেই খুব ভালো লাগতো। আর মানে আলাদা করে ধরো, সে সময় তারা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হুম। এবং তুমি তখন মোটামুটি কাজ করছো এবং হুম। তাদের সঙ্গে তোমার জুটি বেঁধে কাজ করতে হচ্ছে, সেই একটা ভালো লাগার মুহূর্ত। তো ওদের সঙ্গে কাজ করতে ভালো লাগছে, ওদের সঙ্গে যেই ছবিগুলো হিট হচ্ছে তখন মনে হচ্ছে দেখো প্রসেনজিতের সঙ্গে আমারও নামটা পাশে পাশে আছে। হ্যাঁ, বা চিরঞ্জিত দার আর আমার সব ছবি হিট। হুম হুম। সেটা আমার কাছে একটা খুব, এবং আমি আর তাপস পাল মানে ম্যাক্সিমাম ছবি করেছি। এখন যখন লুক ব্যাক করো ওই দিনগুলোতে, কি রিয়েলাইজেশন হয়, কি ফিলিংস হয়? কি ফিলিংস হয়? আমি সবসময় যে খুব আঁকড়ে ধরে ওটাই ছিলাম যে ওটাই ও শুধু আমার মাথার মধ্যে থাকবে, সেটা তো নয়। মানে তখনও তো আমার বাড়ি, আমার মা, বাবা, ওটা আমার ছিল। স্কুল, আমার কলেজ, আমার টিচার বকবে, সবকিছু মাথার মধ্যে থাকতো। সুতরাং ওই যে কাজ করলাম, কাজ করে চলে আসার পরে ওটা নিয়েই সারাক্ষণ ভাবছি সেটা না। হয়তো আমি আমার কাজটা নিয়ে ভাবছি, কিন্তু সে সেই সময়টা কিভাবে কাটিয়েছি সেইটা নিয়ে আমাকে খুব একটা আমার মানে আমি ভাবতাম না বোধহয়। যার জন্য আমি ওইরকম তোমাকে কিছু বলতে পারবো না। আউটডোরে গেলে ভালো লাগতো। আউটডোরে গেলে কি হয়, একটা ফ্যামিলির মতো তো হুম হুম। সবসময় একসঙ্গে সবাই হয়তো ব্রেকফাস্ট করছি কি ডিনার করছি, ওটা একটা ভালো লাগার জায়গা, একটা সম্পর্ক তৈরি হতো। আউটডোর শেষ হয়ে গেলে আমরা মন খারাপ করতাম, আবার কবে আমাদের দেখা হবে। ইভেন দেখো না, এই বেলা শেষে যখন করতে গেছি আমরা শান্তিনিকেতনে গিয়ে মনে হচ্ছিল কি যে আমরা সবাই একটা ফ্যামিলি। এবং তারপরে যখন চলে এসেছি মন খারাপ হয়েছে, কিন্তু আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল, ওই গ্রুপটা থেকেই গেছিল। আমরা মানে রেগুলার আমরা ওই গ্রুপে সবাই কমিউনিকেট করতাম। তারপরে আস্তে আস্তে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সময়ের যেটা সঙ্গে হয়। সঙ্গে আবার এক দুজন হয়তো যারা বেরিয়ে গেছে তাতে আমাদের খুব দুঃখ লেগেছে, না বলে এইভাবে চলে গেল কেন, হ্যাঁ কমপ্লেন করা তুমি এরকম বললে কেন। হ্যাঁ, তো এসব চলছিল। তারপরে যখন আবার শিবু বেলা শুরু করলেন, তখন আবার ওই ফ্যামিলির মধ্যে ফিরে যাওয়া এবং সৌমিত্র কাকু আর সাথীলেখা আন্টির চলে যাওয়াটা আমরা যেন একদম মেনে নিতে পারিনি। আমাদের বুক একদম ভেঙে গেছে। হ্যাঁ, মানে তার মানে একটা কাজ করতে করতে ওই ভালোবাসাটাও তৈরি হয়ে যাওয়া। যখন তাপসদা চলে গেলেন, সে মানে আমি মানতে পারছি না, আর আরও মানতে পারছি না, তাপসদা আমার নেবার, আমরা মানে পাশাপাশি থাকি থাকো। আর কি। হুম হুম।
ও ওই দিনটা উফ! আর সেদিনটা আবার আমার কাজ, আমার শো, আমাকে বেরোতে হবে। মানে শো তো করতেই হবে গিয়ে। ইভেন শো যখন শেষ হয়েছে, স্টেজে যখন কথা বলছি, আমি তাপসদার সম্পর্কে বলছি আর আমি কাঁদছি। মানে এতটাই আ মানে কি ইমোশনাল বলবো হয়ে পড়েছে। ইমোশনাল জায়গা সে সময়। তারপরে একদমই। হ্যাঁ, মানে কি বলবো? তুমি যদি আমাকে বলো যে আমার কি মনে হয়? আমার মনে হয় মানে এত ছোট বয়স থেকে এই প্রফেশনটার সঙ্গে যেহেতু জড়িয়ে আছি, এই মানুষগুলোর সঙ্গে জড়িয়ে আছি, এরা কোথাও একটা পরিবারের অংশ। হয়ে গেছে। হ্যাঁ, তো ওদের ভালো-মন্দ, ভালোবাসা সেটা ডেফিনিটলি রয়ে গেছে। কিন্তু আমি সেটা নিয়েই থেকে যাইনি আরকি। মানে যেহেতু আমার নিজের সংসার, নিজের এত অ্যাক্টিভিটি সেগুলোর রয়েছে। প্রতি অ্যাটেনশন এই আরকি। আচ্ছা, এখন তো অনেক অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে আসছেন হুম। বা এসেছেন। তোমার কাছে কখনো অফার আসেনি? এসছে। তুমি কখনো ভাবোনি সক্রিয় রাজনীতিতে আসবে? আমাকে দিয়ে হবে না। কেন? আমার মনে হয় রাজনীতি করার জন্য অন্যরকম একটা মানসিক দিক থাকা দরকার। আ অনেক বুদ্ধি, বুদ্ধি বলতে আ কি বলবো? শিক্ষা, সেটা শিক্ষাটা সে দরকার। সেটা রয়েছে। না, রাজনীতি শিক্ষা আচ্ছা। সেটা তো নেই। আমি তো জানি না কিছু। আমি না পারব না। ওটা আমাকে দিয়ে হবে না। মানে এটা তুমি নিশ্চিত যে এটা তোমাকে দিয়ে এটা আমাকে হবে না। দিয়ে হবে না। তাই অফার এলেও সরাসরি না না, ও বলেছ। যিনি আমায় অফার দিয়েছেন উনি পরে আফসোস করবেন যে কেন দিলাম একে অফারটা। সুতরাং ওটা আমাকে দিয়ে হবে না। কিন্তু তবে যারা আসছেন, যারা করছেন তাদের জন্য কি বলতে চাইবে? তাদে সকলেই কি রাজনীতির শিক্ষা নিয়ে আসছেন? তোমার কি মনে হয়? না তাহলে তাদের সেই মনের জোরটা আছে। তারা পেরে যাচ্ছে। যারা টিকে আছে তারা তো এমনি টিকে নেই। নিশ্চয়ই কাজ দেখিয়ে হোক, তাদের আ আ নীতি মানুষের ভালো লেগেছে। কিছু তো কারণ আছে তবেই তো তারা রয়ে গেছেন, তাই না? তো তাদের মধ্যে অনেকেই তো আমার খুব বন্ধু এবং যখন বন্ধুর সঙ্গে মিশি তখন তো আমার কোথাও মনে হয় না যে আমাদের বন্ধুত্ব কোনোভাবে নষ্ট হয়েছে এবং রাজনীতি নিয়েও কোনো কথা হয় না। সেও রাজনীতি তুলে কথা বলছে না, গল্প বলছে না। আমিও জানতে চাইছি না। আমাদের নিজেদের প্রফেশন নিয়ে, নিজেদের ঘর সংসার ভালো লাগা মন্দ লাগা সেগুলো নিয়ে কথা হচ্ছে। সুতরাং আমাকে কোনোভাবে রাজনীতি আমাকে ভাবায় না এবং আমি নিজেও রাজনীতি করতে চাই না। পারব না আরকি সেজন্যই চাই না। আচ্ছা, কাজ করতে গিয়ে বা এখন যারা কাজ করছেন, যারা কাজ করে গেছেন, যারা আগামী দিনেও আসছেন, অনেকের ক্ষেত্রেই যেটা এখন মাঝে মধ্যে অভিযোগ শোনা যায়, সবসময় নয়, মাঝে মধ্যে অনেকেই যেটা বলেন যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হয়। তুমি তো এত বছর কাজ করেছো। মাঝখানে বিরতি থাকলেও তারপরে আবার কাজ করেছো। তোমার কি মনে হয় সত্যিই কি তাই? কি বলবে? ভুলভাল বলে। কম্প্রোমাইজ দেখো, ১ম কথা হচ্ছে তুমি যদি আমাকে একটা ধরো প্রপোজ কিছু করলে, যেটা খুব একটা ফেয়ার নয়। আমি সেটা কিভাবে গ্রহণ করব সেটা তো আমার উপরে। ট্রু। তাই নয় কি? হুম, আমি যদি গ্রিডি হই যে আমারও তো সুজাতার প্রোডাকশনে কাজ করতেই হবে, তাহলে আমি রোজ তোমায় তেল দেবো। ঠিক। তোমার একটা বা বাজে প্রপোজালে আ আমি সেটা অ্যাপ্রুভ করব, ওকে চলো। হুম। হ্যাঁ, মানে এখানে কেউ কাউকে জোর করে না। কেউ কাউকে একদম আমাদের এই ফিল্ম ফ্র্যাটার্নিটিতে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ কাউকে রেপ করছে না। এবারে যদি কিছু খারাপ জিনিস ঘটছে তার জন্য আম একটা ডেফিনিটলি কি বলবো? তোমারও কিছু মিস্টেক সেখানে কোথাও একটা রয়েছে। মিউচুয়াল কনসেন্ট থাকে। একদম। মিউচুয়াল কনসেন্ট থাকতে পারে বা তোমারও নিজের কিছু একটা তুমি হয়তো কিছুটা এগিয়ে তারপরে পেছোয়ার চেষ্টা করেছো। ততক্ষণে দেরি করেছো। তোমাকে আমি হ্যাঁ বললাম, তারপরে আমি গেলাম না। এরকমও অনেক কিছু হতে পারে। মানে সুতরাং দেখো আমি এই ব্যাপারগুলোতে সত্যি কথা খুব একটা আমি কান দিই না। হুম, হুম। আমি মন দিই না, মাথা দিই না, কিছু না। হ্যাঁ? বরং বাইরে অনেক খারাপ, খারাপ জিনিস ঘটে যায়। সেগুলো আমরা অনেক সময় কি বলবো ওভারলুক করি বা সেগুলোকে যখন ফোকাস করে আমরা যখন লড়তে যাই তখন অনেক বাধাও আসে। অনেক কিছু হয়তো বেরিয়ে যেতে পারে, খুলে যেতে পারে। তার জন্য সেটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেসব হয়তো অনেক হয়েছে। আমরা অনেক অসন্তুষ্ট হয়েছি সেসব কারণে।
কিন্তু আমাদের মানে দেখো আজকে আমি 30 ইয়ার্স, মোর দ্যান 30 ইয়ার্স হয়েছে, তো আমি তো কোনোদিন এটা বলতে পারবো না যে কেউ এসে আমাকে জোর করেছে, আমাকে খারাপ একটা কথা বলে দিয়েছে। তুমি নিজেকে কিভাবে ক্যারি করো তার উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। একটা লোক এসে আমাকে একটা খারাপ কথা বলার স্পর্ধা পাবে কি করে? একদম সে যদি একটু পাগল হয় বা বেশি ওভার স্মার্ট হয়, তাকে থামিয়ে দাও। অতটা বুদ্ধি তো ভগবান তোমায় দিয়েছে। একদম আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়ার কথা আমরা শুরুতেই একটু বলেছিলাম। সোশ্যাল মিডিয়া এখন এমন একটা জায়গা যেখানে যেটা আমি খুব একটা বুঝিই না এখনো। বোঝো না? না রিয়েলি Okay, আমি খুব একটা হ্যান্ডেল করতে পারি না, এবং আচ্ছা সবসময় আমি খুব একটা অ্যাক্টিভও থাকতে পারি না। আমি একদম শুধু সোশ্যাল মিডিয়া কেন, আমি হোয়াটসঅ্যাপেও খুব একটা প্রম্পট নই। ওকে, কিন্তু এমন একটা মাধ্যম যেখানে তোমায় যারা ভালোবাসেন, তোমার যারা ফ্যান, তোমার যারা ভক্ত, যারা দর্শক, তারা তোমার সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, তোমাকে মনে হয় খুব কাছ থেকে জানতে পারছেন। এটা তোমার কিভাবে মনে হয়? খুব পজিটিভলি দেখো? হ্যাঁ, আমি কিভাবে খুব দেখো? পজিটিভলি দেখি, খুব পজিটিভলি দেখি, কিন্তু যখন এটা নেশার মতো হয় তখন আর ওটা পজিটিভলি দেখি না। মানে ধরো আমি যখন যদি স্কুলে গিয়ে দেখি আমার যারা স্কুলের স্টাফ, তারা ফোনটা নিয়ে বললাম রিলস পরে দেখবে, আগে আমাকে দেখাও, বোঝাও। হ্যাঁ, তো এটা আমি করি। বা আমার নিজেরও ধরো একটা দেখতে ভালো লাগছে, ওমা দেখি, তারপর পরপর চলেই আসছে, তারপর নিজেকেই নিজে বকুনি দিয়ে বন্ধ করো বলে বন্ধ করে। হ্যাঁ, তো সেইটা আমার হয়তো খারাপ লাগে, কিন্তু এমনি ভালোই লাগে, আমার পজিটিভ মনে হয়। একদম। হ্যাঁ, আচ্ছা, অভিনয় আর নাচ বাদ দিয়ে, এই দুটো বাদই দিলাম। তোমার গার্ডেনিং তোমার খুব ভালো শখ বলছিলে। আর কি, কি করতে ভালোবাসো? বেড়াতে খুব ভালো লাগে। হুম, হ্যাঁ, ঘর সাজাতে খুব ভালো লাগে। এসব বেড়াতে তো ভীষণ ভালোবাসি, মানে বেরিয়ে এসেই আবার সুটকেসটা আনপ্যাক করতে, আনপ্যাক করতেই? করতেই আমার মনে হয় এটা থাক না, ওটা প্ল্যানটা যদি হয়ে যায় এটা থাক, আর একটু অ্যাডিশন হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু খুলে সব আমার ওরকম একটা দুটো রেডি থাকে, মানে শুটিং এর তো একটা এমনি ধরো নাচের সুটকেস তো সবসময় থাকছেই, প্লাস শুটিং এর জন্য একটা, বেড়াতে যাবার জন্য একটা, এগুলো সব সব আলাদা, আলাদা। আলাদা আলাদা করা আছে, যাতে খুব বেশি সময় না, মানে এক্ষুনি তুমি আমায় বললে আমি যদি কালকেই বেরিয়ে পড়তে পারি। যদি বাড়ির সমস্যাটা আমি সমাধান করতে পারি, আমার বেড়াতে খুব ভালো লাগে। আচ্ছা, এবারে একটা ছোট্ট করে র্যাপিড ফায়ারে চলে আসি আমরা। নাচ না অভিনয়? দুটোই। একটাকে যদি চুজ করতে বলা হয়? দেখো আমি সত্যি পারবো না যে কোনো একটাকে চুজ করতে। আমি যদি যখন সবসময় নাচ করি তখন মনে হয় একটা ভালো ছবি করতে হবে। ইন্দ্রাণী দত্ত অভিনেত্রী মরে গেলে হবে না কিন্তু। একটা ভালো ছবি করতে হবে। সেটাও যেমন হয়। আবার যখন শুটিং থাকে, এমন সময় শুটিং পড়লো আর আমার শো আছে, আমি কিন্তু তার মধ্যেও প্র্যাকটিস করি। তার মানে কি না, অভিনয়টা করতে গিয়েও আমি ওটা আ প্র্যাকটিসটা না করলেও চলবে এটা হয় না। মানে প্র্যাকটিস ছাড়া তো আমি সবসময় ভয় পেয়ে যাই যে আমি হেরে যাবো। সুতরাং দুটোই আমার কাছে সমান গো। দুটোর প্রতি ভালোবাসা আমার সমান। আচ্ছা, ১ম ভালোবাসা? মানে নাচ আর অভিনয়ের মধ্যে ১ম না, ভালোবাসা? এমনি ১ম ভালোবাসা। ও অমিতাভ বচ্চন। হ্যাঁ, মানে ওখানে ছোট বয়সে না একটি ছেলে আমাকে খুব বোধহয় ভালোবাসতো। তো আমি তো ওকে ভালো-টালো বাসতাম না বোধহয়। হুম, হ্যাঁ? এবং সে আমাকে ইমপ্রেস করার জন্য, যেহেতু জানতো যে আমি অমিতাভ বচ্চনকে খুব ভালোবাসি, ও আমাকে খুব, সেই সময় পিকচার পোস্টকার্ড হতো। হুম। আমি তখন ক্লাসে পড়ি, ক্লাস 4-টোর এ পড়ি বোধহয়। ও আমাকে পিকচার পোস্টকার্ড এনে দিয়েছিল। আর তাতে অমিতাভ বচ্চনের মুখে যে ওটা আমার ফার্স্ট কিস। আমি সে যে কতবার আমি ওটাকে ভালোবেসেছিলাম ওই ছবিটা, এবং কতদিন যে যত্ন করে রেখে দিয়েছিলাম। ওটা একটু ভাঁজ পড়েছিল বলে আবার পেছনটা আমি আয়রন করেছিলাম, মানে অনেক, মানে এতটাই এত আমার, যত্নে এত রেখেছিলে। যত্নে রাখা। হ্যাঁ, তো আমার প্রথম প্রেম অমিতাভ বচ্চন, অফকোর্স। ইন্ডাস্ট্রিতে বন্ধুকে? বন্ধু অনেকেই আমার খুব বন্ধু, মানে ঋতু, শতাব্দী, বুম্বাদা, চিরঞ্জিত দা, আম, বা আমার যারা সবাই বন্ধু, মানে এদের এদের নাম বললাম বিকজ রেগুলার এদের সঙ্গে কথা হয় বলে আমি না বললাম, কিন্তু এরকম অনেকেরই মানে রেগুলার যোগাযোগ সবার সঙ্গে থাকে, কথা হয়, হোয়াটসঅ্যাপিং। আচ্ছা, ভালোবাসায় কখনো দুঃখ পেয়েছো? ইন্ডাস্ট্রিতে আমার কিন্তু সবাই বন্ধু, আমার কিন্তু সত্যি কারোর সঙ্গে বিরোধ নেই, জানো তো, কারোর বাহ! সঙ্গে বিরোধ নেই। মানে আমার কখনো কোনো কিছু খারাপ লাগলে তো মুখেই বলে দিয়েছি, আবার মিটিয়েও নিয়েছি। সুতরাং বিরোধ নেই যে আমি এর সঙ্গে কথা বলি না, একে নিয়ে আমার কমপ্লেন আছে, এরকম কিছুই নেই। ওকে। হুম। ভালোবাসায় কখনো দুঃখ পেয়েছো? ভালোবাসায় দুঃখ? হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে তো দুঃখ দেয়।
মেয়ে দুঃখ দেয়। দুঃখ দেয়? হ্যাঁ, হ্যাঁ। মেয়ে তো ভীষণ ভালো। না, ও অনেক সময় ধরো আমি ওকে চাইছি, যেমন ধরো কিছুদিন আগে ওর বার্থডে গেল। আমার খুব ইচ্ছে ছিল যে দুমদাম করে ওর একটা বার্থডে করব। আর সেখানে ওর বন্ধুদের সঙ্গে আমারও কিছু বন্ধু এবং পারিবারিক বন্ধু বা মানে পরিবারের আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে সেটা কিছুতেই করতে দিল না। না মাম্মা, আমার এরকম ছেলে মানুষই ভালো লাগে না। তুমি আমার বার্থডে করবে না, বার্থডে করবে না। তাছাড়া আমি এত মানে টায়ার্ড হয়ে থাকছি। সেদিন ওর ছুটি ছিল, ওর বার্থডের দিন। তো আমি রেস্ট করব সারাদিন। কিন্তু যথারীতি ও কিন্তু ওর বন্ধুকে ডাকলো। ওর একটাই বান্ধবী আছে, খুব বান্ধবী, তাকে ডাকলো এবং তার সঙ্গে ও বেরোলো। হ্যাঁ, তারপরে আবার বেরিয়ে আবার ওর একটা কাজ, সেটাও সারলো আর কি, ডাবিং ছিল, সেটাও সারলো। সেরে আবার রাত্রিবেলা বেরোলো। তো তাতে আমি তো দুঃখ পেলাম যে তুমি তো রেস্ট করলে না, রেস্ট তো হলো না। বন্ধু এলো, বন্ধুর সঙ্গে বেরোলে, তুমি কাজটাও করলে, তারপর তুমি আবারও বন্ধুর সঙ্গে বেরোলে। মা মা যে চাইলো যে একটা এরকম করতে, তো এটা তো দুঃখ, মানে এরকম দুঃখ, একদম। হ্যাঁ, ওরকম দুঃখ অনেক হয়। তারপরে ধরো আমি মেয়েকে নিয়ে নার্সিং হোম থেকে যেদিনকে বাড়িতে এসেছি, আমার হাজব্যান্ড সেদিনকেই চলে গেছে। তো আমার তো এটা প্রথম সন্তান। হ্যাঁ, আমি তো জানিই না এই জিনিসটা কেমন করে সামলাবো। এক্সপেরিয়েন্সড কিছু আয়া পেয়েছিলাম বলে। হুম। হ্যাঁ, কেননা আমার শাশুড়ি মা দূরে রয়েছেন সেই সময়। আমার মার পক্ষে মানে এসে দেখে চলে যাওয়া সম্ভব, কিন্তু এসে থাকাটা সম্ভব না। আমার কাছে এই পুচকি একটাকে নিয়ে আমি কি করব, কেমন করে ধরবো, এটাতেই তো আমি অভ্যস্ত ছিলাম না। তো আমার হাজব্যান্ডকেও সে সময় পাচ্ছি না, যত রাগ অভিমান সে সময়, কারণ ওর খুব ইম্পর্টেন্ট সে সময় কাজ। চলে গেল অনেক দিন, প্রায় 1 মাস পর ফিরল। ততক্ষণে মেয়ের হাত পাও তৈরি হয়েছে, চোখের তাকানোটা পরিষ্কার হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো এগুলো তো সত্যি একদম। মনে, ভালোবাসায় দুঃখ পাওয়ার হ্যাঁ, মতনই দুঃখ ঘটনা। পাবার মতোই তো। হুম, হুম। এরকম আরো অনেক আছে। আচ্ছা, ১ থেকে ৩ এর মধ্যে যদি রাখতে বলা হয়, প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিত, কিভাবে সাজাবে? ভাবে সাজাবো। হুম। হুম, ১ নম্বরে আহ ১ নম্বরে, আচ্ছা কিভাবে সাজাবো মানে? ১ নম্বরে কাকে রাখবে? না, না, মানে ওদের পজিশন হ্যাঁ, তোমার কার কার কোথায়, সঙ্গে না কাজ আমার করতে ভালো লেগেছে? ও আমার কাজ হুম। করতে ভালো লাগাটা চিরঞ্জিত দা। নাম্বার 2? আর চিরঞ্জিত দা, বুম্বা দা। ১ নম্বরে চিরঞ্জিত দা, বুম্বা দা। এবারে বলো ২ নম্বর। ২ নম্বরে ৩ জনই তো রয়েছে। ১ থেকে ৩ এর মধ্যে হ্যাঁ, কিভাবে আমি সাজাবে? সাজাচ্ছি। খুব আর তো মুশকিল। বাকি থাকলো তাপস পাল। হ্যাঁ, এবার তাকে তো তুমি দুটো পজিশনে রাখতে পারবে না। সো ১ নম্বরে একজনকেই রাখতে হবে। চিরঞ্জিত দা ১ নম্বর। ওকে। হ্যাঁ। আর ২ নম্বর, ৩ নম্বর সবসময় বুম্বাদা আর তাপসদা দুজনেই থাকবেন। মানে হয় না কোনো কাজ করতে গিয়ে খুব একটা কমফর্ট জোন যেটা বুম্বাদার সঙ্গে তৈরি হয়েছে, সেটা হয়তো তাপসদার সঙ্গে হয়নি। আবার তাপসদার সঙ্গে বেশি ছবি করতে করতে যে একটা টিউনিং হয়, সেটা আবার বুম্বাদার সঙ্গে হয়তো তৈরি হয়নি। সুতরাং ও ২ নম্বর, ৩ নম্বর আলাদা করার দরকার নেই। ২ নম্বর, ৩ নম্বরে দুজনই সমানভাবে আছেন। তবে বেশি ভালো লাগে ডেফিনেটলি চিরঞ্জিতার সঙ্গে কাজ করতে। অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো। তোমার কাছে শ্রেষ্ঠ পরিচালক কে? কার সঙ্গে কাজ করে তোমার ভালো লেগেছে? অনেকের কাছ থেকে দেখো, আমিও তো একদম ছিলাম, তাই তো? তো মানে আমাকে সুশীল দা যদিও ছবিতে নিয়ে এসছেন, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার পরেও আমি অনেক ভালো ভালো ডিরেক্টরদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, মানে শিক্ষকের মতো। ইভেন আমি অগ্রদূতের সঙ্গে কাজ করেছি, বিভূতি লাহা, ওনার ডিরেকশনে কাজ করেছি। তরুণ মজুমদার রয়েছেন, বীরেশ চ্যাটার্জি, প্রভাত রয়, চিরঞ্জিত দা। চিরঞ্জিত দার কথা এই জন্যই বলা, চিরঞ্জিত দা অনেক কিছু শেখান, সেটা। আর কার কথা বলবো, আমি দিলীপ রয়ের সঙ্গে কাজ করেছি, অ্যাক্টর দিলীপ রয়। ওনার ব্যবধান, উনি একটা ছবি পরিচালনা করেছিলেন, কি সুন্দরভাবে উনি অভিনয় শেখান। সুতরাং তো মানে এদের সকলের কাছ থেকেই শিখেছি। কিন্তু তোমার তোমার তারপরে রিসেন্ট পাস্টে আমি শিবপ্রসাদ, নন্দিতাদি ভীষণ ভালো টিচার। ওকে, মানে সকলের সঙ্গে কাজ করেই তোমার সকলে, আর ভালো এত লেগেছে। সুন্দর করে অভিনয় করে দেখায় শিবপ্রসাদ। তো এরা সবাই আমার শিক্ষক। আচ্ছা, ফ্যাশন ট্রেন্ডে কাকে ফলো করো? আমি খুব একটা তো ফ্যাশন করি না। ফলো করো না কাউকে? নট রিয়েলি, মানে দেখি ভালো লাগে ব্যাস। যারটা ভালো লাগে তারটা হয়তো মানে বেশিক্ষণ ধরে দেখলাম, যেটা ভালো লাগলো না। মানে আমি ফ্যাশন নিয়ে খুব একটা মাথা ঘামানোর ব্যাপারটা আমার নেই আর কি।
আমার নিজের যেটা ভালো লাগে সেটা করি। মানে আমি এই যে চুড়িটা পরেছি এটা যদি আউট অফ ফ্যাশন হয় হয়তো আমি জানিই না এটা আউট অফ ফ্যাশন। সুতরাং আমার মনে হলো এই শাড়িটার সঙ্গে এই ইয়াররিংটা ভালো লাগবে তো এটাই পরে নিলাম। অনেকগুলো আমার যে চুল মানে বানাচ্ছিল ও বলল এটার চাইতে এটা বেশি ভালো লাগবে কিন্তু এটা আমার ভালো লাগলো এটাই পরে নিলাম, এরকমই। মানে যেটা তোমার ভালো আমার লাগবে, যেটা তুমি ভালো মনে হয় লাগে, কমফোর্টেবল, হ্যাঁ তুমি সেটাই, সেটাই একদমই করো। সেটাই আমার কাছে ফ্যাশন। আচ্ছা, এত চরিত্রে অভিনয় করেছো, তোমার অভিনীত প্রিয় চরিত্র কোনটা? অনেকগুলো। প্রথমেই বলবো অবশ্যই সেদিন চৈত্র মাসের কুসুম। এছাড়া ধরো আমি তোমাকে স্বপ্ন নিয়ে বলে একটা ছবির কথা বলছিলাম, আঁখি। ওই চরিত্রটা আমার ভীষণ পছন্দের চরিত্র ছিল। আম, আমি করতে পারিনি এরকম অনেক চরিত্র তো আছে যেগুলো করার ভীষণ ইচ্ছে আমার। কিরকম? আধি ছবিতে সুচিত্রা সেনের চরিত্র আমার করতে ইচ্ছে করে। আমার লামহে বা চাঁদনির শ্রীদেবীর চরিত্র করতে ইচ্ছে করে। এরকম মানে এগুলোর কথা আমি বেশি ভেবেছি, কোনটা করে আমার বেশি ভালো লেগেছে সেটা আমি বেশি ভাবিনি, তাই আমি ঝটপট করে উত্তর দিতে পারবো না। তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা? অমিতাভ বচ্চন অল টাইম এখনো। আর এছাড়া অনেক অভিনেতার অভিনয় আমার খুব ভালো লাগে। আমার অক্ষয় কুমারকে খুব ভালো লাগে, আমার অজয় দেবগানকে খুব ভালো লাগে, আমার ঋত্বিক রোশনকে খুব ভালো লাগে। ঋত্বিক রোশন খুব ভালো অ্যাক্টর, শুধু দেখতে ডেফিনেটলি, সুন্দর সেটা নয়, ভালো একদম। অ্যাক্টর। এরকম অনেকেই ভালো লাগে। আর মেয়েদের মধ্যে অফকোর্স এই মুহূর্তে আলিয়া ভাটকে আমার খুব ভালো লাগে। শ্রীদেবী অল টাইম ফেভারিট। শ্রীদেবী, আমার মনে হয় না শ্রীদেবীর ধারে কাছে এখনো অব্দি কেউ এসছে। শ্রীদেবী একদম যদি ট্রু। ১ নম্বরে আছে, ৫ নম্বর অব্দি কাউকে আমি দেখতে পাই না ৫-এর পর থেকে। আচ্ছা, অভিনেত্রী বা নৃত্যশিল্পী না হলে কি হতে তুমি? হাউসওয়াইফ। প্লেন? ছোটবেলা থেকে এটাই স্বপ্ন ছিল না, হাউসওয়াইফ না, না না, হলে? না। কি স্বপ্ন ছিল? আমি ছোটবেলা থেকে অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্নই তো দেখে এসেছি। আচ্ছা, আর তো কিছু তার স্বপ্ন মানে এই দুটো দেখিনি। অপশন বাদ দিলে তুমি? নাচটা তো ওটা আমার মানে এমনি যখন নাচ শিখতে যাইনি তখন থেকেই যেহেতু নাচ করি, তাই আলাদাভাবে কখনো মনে হয়নি আমাকে নাচ নিয়ে কিছু করতে হবে। নাচটা তো জীবন, ওটা তো ঠিক আছে। কিন্তু আমি তো অভিনেত্রী হতে চেয়েছি। সুতরাং মানে ইনফ্যাক্ট তুমি দেখবে আমাকে তুমিও পরিচয় দিলে অভিনেত্রী, নৃত্যশিল্পী। একদম। আমি যখন কোনো শোতে যাই নৃত্যশিল্পী, অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, তো দুটো পরিচয় তো আমি এমনি পেয়েছি। মানে মানে ওটা তুমি সেটা তো পেয়ে আমার গেছো। আশীর্বাদ। হ্যাঁ, মানে আমাকে দুটোর জন্য খুব একটা বলতে হয়নি এটা আমাকে বলতে হবে। আমি কি তোমাকে বলেছি আমার দুটো সত্তার কথা তুমি বলো? সুতরাং ওটা তো আমি পেয়ে গেছি। তো আমি ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছি, অভিনেত্রী হয়েছি। এবারে কতদূর পৌঁছতে পেরেছি সেটা কারণে অনেক প্রশ্ন আছে। এমন জায়গায় পৌঁছতে পেরেছো যেখানে তোমার আম, তোমাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষজন পেয়েছো প্রচুর, তোমার হ্যাঁ, দর্শকদের পেয়েছো। ভালোবাসার মানুষজন পেয়েছি। তবে আমার আরো করার ইচ্ছে ছিল। যেটা এবারে তো দেখো সময় তো আর থেমে থাকে না, সময় চলে যায়। ওই যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানে বয়স বাড়তে থাকে, সেটার ছাপ চেহারায় পড়তে থাকে। true। এবারে আমাকে যদি একটা মায়ের চরিত্র দেওয়া হয়, তুমি জানো না আমার মানে মেনে নিতে খুব কষ্ট হয়। আমি একটা সিরিয়াল করেছিলাম কোভিডের সময়, সেখানে আমাকে শাশুড়ি মার চরিত্র যেটা দেওয়া হয়েছিল, আমি জাস্ট মানতে পারতাম না। আমি খুব মানে না নিজেকে সাজিয়ে মানতে পারতাম, না ডায়ালেক্ট ডেলিভারিতে মানতে পারতাম না। এখন হয়তো মানতে পারবো কারণ আমার মেয়ে এখন বড় হয়েছে। কারণ তখন যারা আমার মেয়ে বা বৌমা যারা হয়েছে তারা আমার মেয়ের বয়সী, এখন আমার মেয়ের যা বয়স এরকম প্রায়। তো ন্যাচারালি আমি তখনও আজ থেকে ৫ বছর আগে আমি মেন্টালি সেইভাবে আমার প্রিপারেশনটা ছিল না। এখন হয়তো পারবো, কিন্তু মা প্রধান একটা সাবজেক্ট হওয়া চাই, মানে শোটা আমার হওয়া চাই, সেরকম আমি করতে রাজি আছি। এমনি জাস্ট ক্যারেক্টার রোল করতে আমার খুব একটা ইচ্ছে নেই। আমি এরকম অনেক রিফিউজ করি। বিকজ আমি আমার ডান্স নিয়ে এতটাই ব্যস্ত থাকি, এত কিছু ভাবি, এত কিছু আরও করার কথা ভাবি, সেখানে আমার কাছে অভিনয় একটা যদি ভালো সুযোগ আসে তবেই আমি করব। মানে এ বিষয়ে তুমি বেশ চুজি, মানে যেটা তোমার একদম চুজি, পছন্দ হবে একদম চুজি। সেটাই কাজ করবে। আচ্ছা, তোমায় যারা ভালোবাসেন, তোমার যারা ফ্যান, তাদেরকে কি বলবে? আমিও খুব ভালোবাসি তোমাদের, আপনাদের সকলকে, এটাই বলবো।
এবং থ্যাংক ইউ তোমাকে। আর যারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে, যারা আমার মানে শুভাকাঙ্ক্ষী, আমি অন্তর থেকে তাদেরও শুভাকাঙ্ক্ষী, মানে তাদেরও সবকিছু ভালো হোক সেটা আমি চাই। একদম। হ্যাঁ। মানে কারণ তুমি ওই যে শুরু থেকে অনেকবারই আমিও বলেছি পজিটিভ একজন মানুষ এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। হুম। তবে শুরুতে একটু কনফিউশন ছিল যে তুমি শান্ত না একটু অশান্ত, সেটা কিন্তু একদমই নয়। ভীষণ শান্ত একজন মানুষ। শান্ত? ভীষণ একদম হার্মলেস শান্ত একজন মানুষ। খুব সুন্দর করে কথা বলো, খুব গোছানো একজন মানুষ। তোমার সঙ্গে কথা বলে বা আড্ডা দিয়ে সেটাই মনে হলো এবং দারুণ লাগলো। এই যে গল্প করলাম, অনেক কিছু জানতে পারলাম। অনেকটা হয়তো জানতাম, খানিকটা জানতাম আর অনেকটা জানতে পারলাম। তবে আগামী দিনে তোমার আরো অভিনয় দেখার ইচ্ছেটা আমাদের সকলের রইলো। মানে ডেফিনিটলি তোমার নাচ হয়তো সেই তোমার পারফরমেন্স গুলো সবসময় গিয়ে দেখার অনেকের সুযোগ হয় না। কিন্তু অভিনয়টা তো দেখার সুযোগ মোটামুটি হ্যাঁ, এখন হয়ে ইনফ্যাক্ট যায়। আমরা পারফরমেন্স খুব একটা মানে আমার পারফরমেন্সগুলো মানে যদি কোনো দর্শক লুকিয়ে রেকর্ড করে এখন তো লুকোবার প্রশ্নও নেই। হুম, হুম। সেটা ইউটিউবে বা মানে সব জায়গায় ছেড়ে দেয়, সেটা আর কিছু করার থাকে না। কিন্তু আমি নিজে খুব একটা পোস্ট করি না। টুকটাক যেটা আরকি আমার পারফরম্যান্সের মধ্যে ব্যাপারই নয়, হুম, হুম। বা সামান্য কিছু যেটা আমি পারফর্ম করিও না স্টেজে, সেরকম কিছু করি। মানে পারফরম্যান্সটা সবাই আমাকে লাইভ দেখুক লাইভ। সেটা আমি চাই। ভালো-মন্দ একদম। সেটা ওখানেই বিচার হোক। মানে সোশ্যাল মিডিয়ায় বিচার হোক সেটা আমি চাই না। একদম। তবে তোমার অভিনয় আগামী দিনে আমরা আরো দেখতে পাবো সেই আশাই আমরা সকলে রাখছি, যারা তোমার অভিনয় পছন্দ করে, যারা তোমায় পছন্দ করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডেবি আনলিস্টে আসার জন্য, থ্যাংক ইউ এতটা সো সময় মাচ দেওয়ার জন্য। সুজাতা, এত সুন্দরভাবে আমাকে প্রশ্নগুলো করার জন্য। আমি কতটা উত্তর দিতে পেরেছি আমি জানি না। তুমি ডেফিনিটলি পুরোটা উত্তর দিতে হ্যাঁ, পেরেছো। চেষ্টা সুন্দর করেছি। উত্তর আর দিয়েছো। আমি কখনো খুব বানিয়ে ভুলভাল কথাবার্তা বলি না। সুতরাং যদি মানুষের ভালো লাগে তো খুব ভালো। আর আমি একদম। যা কিছু কথা বলি, আমি চাই যে আমার যারা শুভাকাঙ্ক্ষী, ভুল কথা বলে তাদেরকে আমি কখনো মিসগাইড করতে চাই না। একদমই তাই। এবং থ্যাংক ইউ ফার্নিটেল স্টুডিও তপসিয়া তাদেরকেও, কারণ আজকে আমাদের ভেন্যু পার্টনার ফার্নিটেল স্টুডিও। এবং থ্যাংক ইউ সো মাচ বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম এবং বি মতিরাম সিলভার জুয়েলারি, তাদের তরফ থেকে দুটো গিফট হ্যাম্পার তোমার জন্য। এটা বি মতিরাম সিলভার জুয়েলারির তরফ থেকে থ্যাংক ইউ তোমার সো জন্য মাচ। মোস্ট ওয়েলকাম। আর মিষ্টি খেতে কতটা ভালোবাসো? ওহো! নাও। হ্যাঁ, মানে মিষ্টির আগে খুব একটা মিষ্টি ভালোবাসা ছিল না। হ্যাঁ, এখন ভীষণ ভালোবাসছি। বাহ! আর বাঞ্ছারাম তো কোনো কথাই নেই। একদম। মিষ্টি মানেই বাঞ্ছারাম। মিষ্টি মানে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকে আপনাদের কেমন লাগলো আমাদের এই আড্ডা, অর্থাৎ ডেবি আনলিস্টের আড্ডা আজকে কেমন লাগলো? কারণ আজকে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে এই আড্ডায় আপনাদের প্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ছিলেন এবং ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু জানাতে ভুলবেন না যে আড্ডা কেমন লাগলো। আর এটাও জানাবেন যে আগামী দিনে আর কাদের সঙ্গে আপনারা আড্ডা দিতে চাইছেন, কাদের কথা আপনারা শুনতে চাইছেন। ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ফেসবুক পেজ, ইনস্টা পেজ ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।